রাষ্ট্র কাঠামোর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে এই যে স্বৈরাচার শেখ হাসিনা কখনোই দ্বিধা করেননি। যে আমাদেরকে শিবির জামাত ব্লেম দেওয়া হয়েছে যাতে করে আমাদের আন্দোলনটিকে বিনষ্ট করা যেতে পারে। সংসদ সদস্য নির্বাচন করার ক্ষেত্রে জনতাকে ব্র্যাকেটে রেখে কখনোই আমরা মনে করি না সুশাসন নিশ্চিত করা সম্ভব। এবং পরবর্তীতে অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, পিএসসি সহ অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলোতে যখন মানুষের আস্থা আসবে তখনই মনে করি এই রাষ্ট্র সংস্কারের যে প্রাথমিক যে সুবিধাভোগী আমরা যারা জনতা রয়েছি, আমরা তখনই সেটা থেকে আমরা বেনিফিশিয়ারি হতে পারি। এবং তখনই আমরা মনে করি যে রাষ্ট্র সংস্কারের যে ব্যবহারিক যে কাঠামো রয়েছে, তাত্ত্বিক কাঠামোর বাইরে গিয়ে সেটি হচ্ছে আমাদের বাস্তবায়ন সম্ভব। বিদ্যমান যে সংবিধান, এই সংবিধানে কী ধরনের অসঙ্গতি আছে বলে মনে করেন এবং কী কী বিষয়গুলো সংস্কার প্রয়োজন বলে মনে করেন? দেখুন, বিদ্যমান যে সংবিধান রয়েছে, এই সংবিধানটি হচ্ছে শুধুমাত্র গণভবনকে অ্যানাবল করার জন্য, গণভবন যেন ক্রিয়াশীল থাকে। অর্থাৎ গণভবন ছাড়া রাষ্ট্রের যে অন্যান্য অর্গানসগুলো রয়েছে, সেই অর্গানসগুলোকে এক ধরনের ডিফল্ট করে দেওয়ার জন্য, ডিসফাংশনাল করে দেওয়ার জন্য এই বর্তমান যে সংবিধানটি রয়েছে, এই সংবিধানটি প্রপোজ করা হয়েছে। বর্তমান সংবিধান নিয়ে আমরা দেখি তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বৈরশাসক শেখ হাসিনা তার এই অটোক্রেসি যেভাবে ফেসিলিটেড হতে পারে, ঠিক সেইভাবেই হচ্ছে সংবিধানটিকে কাটাছেঁড়া করে উনি হচ্ছেন সেটাকে সাজিয়ে নিয়েছিলেন। আমরা মনে করি এই যে সংবিধানটি রয়েছে, এই সংবিধানটিতে জনতার ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হলে সেটির হচ্ছে আমি মনে করি পূর্ণাঙ্গ পুনর্গঠন হওয়া প্রয়োজন, সংস্কার হওয়া প্রয়োজন। সেখানে লিগ্যাল অ্যাডভাইজার যারা রয়েছেন, লিগ্যাল এক্সপার্টিস যারা রয়েছেন, তাদের পরামর্শক্রমে সেটির হচ্ছে পূর্ণাঙ্গ সংস্কার করার মধ্য দিয়ে যেটি জনমুখী হবে, জনকল্যাণমুখী হবে, তেমন একটি সংবিধান আর যেন কোনো ধরনের স্বৈরশাসক পরবর্তীতে ক্ষমতায় না আসতে পারে, আর যেন কোনো স্বৈরশাসক হওয়ার জন্য এই দ্বারটি উন্মুক্ত না থাকতে পারে। আমরা এমন একটি সংবিধান আমরা আমাদের জনতার জায়গা থেকে আমরা প্রত্যাশা করি। আন্দোলন চলাকালীন সময়ে আপনারা কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন এবং সেটা কীভাবে মোকাবেলা করেছিলেন? বর্তমানে চ্যালেঞ্জগুলো কী? দেখুন, আন্দোলন চলাকালীন সময় আমরা শুরুতেই যে বিগত সরকারে আমরা যেই বিষয়টি দেখি, যে কোনো একটা আন্দোলন যখন হয় তখন আমাদের প্রথম যে কাজটি থাকে, আমাদেরকে সবসময় পরিচয় দিতে হয় যেটি অরাজনৈতিক আন্দোলন। অর্থাৎ যে কোনো ধরনের রাজনৈতিক মত প্রকাশের যে বিষয়টি, সেটিকে আমরা দেখেছি যে সবসময় ক্ষুণ্ণ করা হতো। আর ঠিক একই কাঠামোর মধ্য দিয়ে আমাদের আন্দোলনটি যখন শুরু হয়, তখন আমাদের দেখেছি প্রাথমিক পর্যায়ে আমাদেরকে শিবির জামাত ব্লেম দেওয়া হয়েছে যাতে করে আমাদের আন্দোলনটিকে বিনষ্ট করা যেতে পারে। পরবর্তী আমাদের আন্দোলনে যখন দেখেছি যে আমাদের কোনো রাজনৈতিক কোনো ধরনের এখানে ম্যানিপুলেশন নেই, সেই জায়গা থেকেই সেই প্রাথমিক যে স্কিম ছিল তাদের, সেটিতে ব্যর্থ হয়ে তারা পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আমাদেরকে নির্যাতন করা শুরু করে, পুলিশ দিয়ে আমাদের হামলা মামলা শুরু করে, আমাদের বাসায় আমাদের পরিবারকে হচ্ছে ভয় দেখানো, ভয়ভীতি শুরু করে। সেই জায়গাটি তো যখন তারা ব্যর্থ হয়েছে, তখন তারা আমাদেরকে উঠিয়ে নেয়। আমাদেরকে বিভিন্ন সংস্থা দ্বারা বিভিন্ন সময় উঠিয়ে নেওয়া হয়েছে, ডিজিএফআই কর্তৃক নির্যাতন করা হয়েছে, এসবি, ডিবি, তারপর হচ্ছে আমরা দেখেছি পরবর্তীতে এনএসআই। অর্থাৎ রাষ্ট্র কাঠামোর সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে এই যে স্বৈরাচার শেখ হাসিনা কখনোই দ্বিধা করেননি। কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই আন্দোলনের একটি জায়গা ছিল, যেহেতু ওয়ান ম্যান বেসড আন্দোলন ছিল না, নেতৃত্বের জায়গাটি সবার জন্য উন্মুক্ত ছিল। সুতরাং যারা প্রাথমিক পর্যায়ে নেতৃত্ব দিয়েছিল, তারা যখন হচ্ছে তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, আমরা দেখেছি জনতা থেকে নেতৃত্ব তৈরি হতে, এবং তারাই নেতৃত্ব দিয়ে আন্দোলনটি এক দফায় নিয়ে যায় এবং সেটি সফল হয়। এবং বর্তমান যে চ্যালেঞ্জটা আমাদের রয়েছে, বর্তমান চ্যালেঞ্জ হচ্ছে আহতদের আন্তর্জাতিক মানে সেবা নিশ্চিত করা, এবং যারা শহীদ হয়েছে তাদের প্রপার একটা লিস্ট নিশ্চিত করে তাদেরকে হচ্ছে আমাদের শহীদি মর্যাদা দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা,